নাস্তা সেরে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আপা দুপুরের জন্য মোরগ পোলাও রান্না করে নিলেন, কারণ আমরা সেখানে একটা পিকনিক অ্যারেঞ্জ করব। তো যেই চিন্তা সেই কাজ, বাসা থেকে বের হয়ে পড়লাম, রিক্সা নিয়ে মিরপুর 10 নম্বর চলে গেলাম এবং সেখান থেকে রাজধানীতে করে সাভার চলে গেলাম। বিশ্বাস করুন, এত আনন্দ হচ্ছিল ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, তবে পরিবারের সবাই একসাথে কোথাও ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আমরা চলে এসেছি সাভারে। আমরা সাভারের নবীনগরে চলে এসেছি, যেখানে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত। তো যাই হোক, গেটের আগেই নামিয়ে দিয়েছে। এখান থেকে উন্মুক্ত পরিবেশে আমরা সবাই বেরিয়ে পড়লাম এবং ঢুকে পড়লাম গেটে। তবে গেটের আগে ঢুকতেই বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন জিনিসপত্রের পসরা বসিয়ে সাজিয়ে রেখেছে দোকানিরা। তো যে যার মতো অনেক কিছুই কিনে এনেছে। তো আমরা বাইরে থেকে অনেক কিছু কিনে নিয়েছি, ভিতরে অনেক কিছুই দাম। যাওয়ার আগে 7 থেকে 8 লিটার পানি নিয়ে নিয়েছি এবং তারপরেও ভিতরে গিয়ে আমাদের 1000 টাকার পানি কিনতে হয়েছে। এত গরম ছিল, গরমের জন্য ঢুকতেই পারছিলাম না, মানে দাঁড়ানোর কোনো অবস্থা নাই, প্রচণ্ড রৌদ্র। তো আমরা কোথাও গেলে এভাবেই যাই, হুট করে কোথাও চলে যায়, কারণ হুট করে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে, আগে থেকে ভাবলে অনেক কিছুই হয় না। তো ঈদের ছুটি বলে কথা, আমরা 10 জনের একটি ফ্যামিলি টিম। ইতিহাসের পাতায় লেখা এই স্মৃতিসৌধ আমাদের অন্তরে সর্বদা লালন করে এসেছি। বাচ্চাদের কথা মাথায় রেখে মূলত আমাদের এখানে আসা। এখানকার স্থানীয় মানুষজন ছাড়াও দূর দূরান্ত থেকে এখানে দর্শনার্থী এসেছে। তবে প্রথম দিকে আমরা যখন এসেছি তখন কোনো মানুষজন এখানে ছিল না, বলতে কম ছিল। এই ঐতিহাসিক স্থাপনাটি জ্যামিতিক আকারে ত্রিভুজাকৃতির। দেখতে পাচ্ছেন অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হচ্ছে। এখানে ঢুকতেই স্মৃতির ফলকে লেখা আছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এই লেখাটির মধ্যে সবাই ছবি তুলছে। সব সময় বিটিভিতে দেখতাম যে খবর আসলে এই গানটা বাজতো, কিন্তু এখানে সুন্দর করে স্মৃতির ফলকে লেখা আছে, এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। এই যে দেখেন আমার হাতে একটা গাঁটটি, এই গাঁটটি রেখে রেখে সবাই এক এক করে ছবি তুলছে। এখানে তাসফিয়া এবং সবাই মিলে ছবি তোলা শেষ। এখন ছবি তোলার পর্ব শেষ করে আমরা নতুন একটা জায়গা খুঁজবো। নতুন মানে একটা যে জায়গায় ঠান্ডা বাতাস আছে, গাছের ছায়া দেখে আমরা যে বিছানাপত্র নিয়েছি ওখানে বিছায়া ওখানে রেস্ট করব। তো আমরা দেখেন কত সুন্দর সুন্দর জায়গাগুলো। এই লেকের পাড়ে দাঁড়ানো যাচ্ছে না, অনেক রৌদ্র। তো সবাই ছবি তুলে বেরোচ্ছিলাম। দেখেন এখানে অনেকটাই খালি আছে, কিন্তু আমরা এদিক দিয়ে বের হয়ে যাব। বের হয়ে গাছের ছায়া খুঁজতেছি। অনেক জায়গায় গাছের ছায়া আছে, তো সুন্দর একটা জায়গা দেখে আমরা সিলেক্ট করব, ওখানে আমরা বসবো। তো কোথাও গেলে এত জিনিসপত্র সাথে নিতে হয়, কারণ আমাদের সাথে ছেলে মেয়ে আছে, তাদের প্রয়োজনীয় অনেক কিছুই নিতে হয়। আর আমরা যেহেতু পিকনিক করছি, ঝামেলা তো কিছু পোহাতেই হবে। আমরা সুন্দর একটা জায়গা পেয়েছি, এই দিকটাতেই শান্তি লাগছে, বেশ ঠান্ডা। অনেক মানুষের ভিড়ে না গিয়ে এক সাইড ধরে আমরা বসবো। বিছানা পাতা শেষ, এখানে বসে পড়বো। আমরা এখন বনভোজন করতেছি অনেক মজা করে, বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি, এখানে খাবো। তো এনজয়। গাইস 8 লিটার পানি এনেছি বাসা থেকে, শেষ হয়ে গেছে। পানি যে কত কিনতে হবে, মাত্র শুরু, আল্লাহই জানে কত যে কিনতে হবে। এখানে ঠান্ডা বাতাসে বসে আমরা গাজর, আম, তারপর ডাল ভাজা, চিপস, পানীয় এগুলো খাবো। ভাবি আপা মিলে কাটাকাটি করছে, আমরা সবাই মিলে খাবো। দেখেন আমার বোন প্লেট, বাটি, ছুরি, কাঁটা সব সাথে করে নিয়ে এসেছে। এমনভাবে পিকনিক করলে খুব মজা হয়, তাই না? আমরা এভাবেই ফ্যামিলি গেট টুগেদার করি, এটা অনেক শান্তি পাওয়া যায়। আরও কতগুলো ফ্যামিলি গেট টুগেদার করেছি, এগুলোর ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন ইনশাল্লাহ। এখান থেকে স্মৃতিসৌধের কর্নার স্তম্ভগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ আমরা এটার সাইডেই বসেছিলাম। আমি কখনোই আমার বোনদের ছাড়া মানে একা কোথাও যাই না, যেতে পারি না, কারণ আমি ছোটোবেলা থেকেই আমার হাঁটতে বলতে এবং যা কিছুই শিখেছি সব কিছুই বোনদের হাত ধরে। এখন আমার ছেলে মেয়ে হয়েছে, এখনও পর্যন্ত তাদের সাথেই আছি। বাকিটা জীবন যেন তাদের সাথে থাকতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাদের দেয়। এবার আমরা খাবো মোরগ পোলাও, আপার হাতের রান্না বলে কথা, যা টেস্ট মাশাল্লাহ। আমরা একেবারে খাওয়ার পর্ব শেষ করে উঠে যাব। আশপাশটা এখনও ঘোরা বাকি, রোদটা একটু কমলে আমরা এটার ভিতর ঢুকবো,
কারণ আমরা খুব মজা করে খাচ্ছিলাম, কী যে মজা হয়েছে। আর এখানে বসে গাছতলায় বসে খাওয়াটা কি মনে করেছেন, এইটাকেই বলে ফ্যামিলি গেট টুগেদার। কি মজা দেখেন। আমার ভাই তো জয়েন দিতে না পেরে খুবই আফসোস করছে, বারবার ফোন দিয়ে শুধু বলে আমি অনেক মিস করতেছি তোমাদের ভাইয়ের বাচ্চাদেরকে। আসলে আমিও মিস করতেছি, কারণ তাদের নিয়ে আসতে পারিনি বলে খুব কষ্ট পাচ্ছি। যাই হোক, কিছু করার নাই, কারণ কারোর সাথে কারোর সময়ের মিল নেই। আগামী দিনগুলোতে যেন আবার সবাই একসাথে ঘুরতে পারি, সবাই একসাথে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেন, সেটাই একমাত্র চাওয়া আল্লাহর কাছে। আল্লাহ যেন এরকম সবার একসাথে রাখে। দেখেন আমার বাচ্চারা কি সুন্দর করে খেলাধুলা করতেছে, এখানে দৌড়াদৌড়ি করতেছে, আমার ভাইয়ের 3 মেয়ে এবং আমার বাচ্চারা খুব মজা করে। তো এখান থেকে আমরা সবাই উঠে পড়েছি, আমাদের বস্তা গাড়ি সব গুল করে সবাই হাঁটতে বের হয়েছি। কিন্তু বিশ্বাস করেন, যে জায়গায় বসেছিলাম সেটা তো নীরব ছিলই, কিন্তু সামনের জায়গা লেকের পাশে এত সুন্দর ছিল, ওই জায়গাগুলোতে খুব মিস করতেছি। আরও অনেক সুন্দর জায়গা ছিল, আমরা হুট করে এখানে বসেছি কারণ আমাদের আরও অনেক দূরে যাওয়ার কথা ছিল। যাই হোক, ওখানে গিয়ে দেখি আরও সুন্দর জায়গা। এখানে গাছের মধ্যে পিচ্ছিল করে রেখেছে মানুষজন বসতে বসতে, ছোট ছোট গাছ, মানে গাছ বড়ই, একদম নিচ থেকে গাছগুলো খুব সুন্দর। যেন এই যে আমার ভাস্তিরা এখানে বসেছে, ওরা তো কখনো গাছেই উঠেনি, তো বলতেছে যে এখানে বসবো। ওর আম্মু বলতেছে দেখো মানুষ বসতে বসতে এখানে কেমন পিচ্ছিল হয়ে গেছে, এত সুন্দর তেলতেলে অবস্থা, গাছটা খুব সুন্দর। তো ওরা বসে এখানে ফটো সেশন করছিল, একটু বিশ্রাম নিয়েছিল। তো এখান থেকে স্মৃতিসৌধের উপরে মানুষজন উঠতেছে, উঠে প্রথম এবং দ্বিতীয় স্তম্ভগুলোতে সবাই উঠতে পারে যে যার মতো উঠে। আমার আবার অনেক ভয় লাগে। এখানে আমার বোনও বসেছে, যে গাছের মধ্যে বসে দেখে কেমন লাগে। গাছগুলো খুব নিচা, বসতে খুব ভালো লাগে। এখানে ময়লা আবর্জনাতে দেখলাম অনেক কাগজ, মানুষ খাওয়া দাওয়া করে ফেলে ওখানে আগুন লাগিয়ে দিয়েছে। এই যে দেখেন এই পাশে লেকের পাড়, এত ঠান্ডা নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর, অনেক সুন্দর একটা পরিবেশ, বেশ ঠান্ডা। এখানে বসলে আরও ভালো লাগতো। তো আমরা ভেবেছি এখানে আর আসবো না, সবাই ক্লান্ত। দেখেন বাচ্চারা কিভাবে দৌড়াচ্ছে, তাদের অনেক আনন্দ হচ্ছে। এভাবে আসলে বাচ্চাদের স্কুল ছুটির পরে, স্কুল বন্ধ দিলে আসলে বিভিন্ন ভেকেশনে কোথাও ঘুরে আসলে মন্দ হয় না। সকল মানুষেরই ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে একটু কাজের ফাঁকে একটু বের হয়ে যাওয়া। দেখেন কত মানুষ কত সিস্টেম করে বসে আছে। এই লেকের ধারটা দেখেন এত সুন্দর, আসলেই মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। লেকের ওই পাশটা আরও অনেক সুন্দর, কারণ এখানকার জায়গা অনেক বেশি, কারণ 84 একর জায়গা জুড়েই এই স্মৃতিসৌধটি স্থাপন করা হয়েছে, মানে 40 একর জায়গা কাজে লাগানো হয়েছে। খুবই সুন্দর। দেখেন এখানে একটা গাছ, মরা গাছ ছিল, সেই মরা গাছে কাটা গাছটাতে সবাই বসে বসে একটু একটু পানিতে পা রাখছিল, কারণ প্রচণ্ড গরমে অবস্থা অনেক খারাপ, যার জন্য সবাই পানিতে পা রাখতেছিল। তবে কাজটা বেশ সহজ ছিল না। আমি কিন্তু গ্রামের মানুষ, গ্রামের মেয়ে, ইচ্ছা মতো সব পানিতেও যেতে পারি, গাছেও চড়তে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আপাদের জন্য খুব কঠিন ছিল, তাই একটু ওখানে বসে সবাই পানিতে পা রাখছে, সবাই না 2-1 জন। এখানে সবাই আনন্দ করছে। এই মনে হচ্ছে যে ওই পারে গেলে আরও ভালো লাগবে, কিন্তু ওই পারে যাওয়ার মতো সময় আমাদের হাতে নেই, কারণ আমরা আরও কিছুক্ষণ, আমরা এখনও স্মৃতিসৌধেই উঠিনি, ওখানে যেতে হবে, ওইখানের ইতিহাস সম্পর্কে জানতে হবে, তার ছেলে মেয়েদেরকে বলতে হবে। এখানে আরেকটা গাছ আছে, যে গাছটাতে কাটা গাছ, মোড়ার মতো বসা যায়। এখানে আমার মেয়ে এবং তাসফিয়া আমার ভাস্তি, আদিবা, তাসফিয়া, আনিশা, সবাই আমার ভাস্তি, তারা আমাকে দেখেন ধরে ধরে কেমন আদর নিচ্ছে। ওরা খুব ভালো, খুব মিষ্টি, তাদের সাথে আমার সময় কাটাতে খুব ভালো লাগে। দেখেন তারা এক সময় বড় হবে, ওই স্মৃতিগুলো মনে থাকবে, মনে রাখবে, এটাই স্বাভাবিক। একদিন ওরা বড় হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, আল্লাহ বাঁচায় রাখলে শ্বশুরবাড়ি গেলে একজনকে একজন মিস করবে, বা এই ছবিগুলোই বলে দিবে যে আমরা কোথায় গিয়েছিলাম, এক সময় আমরা কি কি করেছি, কি কি খেয়েছি। একজনের সাথে একজনের দেখা না হলেও এগুলো মনে পড়বে। এটাই জীবন। সারা জীবন অর্থ উপার্জন করে কি লাভ হবে যদি জীবনটা ঘরবন্দি করে রাখি? দেশের বিভিন্ন স্থান যদি ঘুরে ছেলে মেয়ে নিয়ে না দেখি, তাহলে অর্থ দিয়ে কি হবে বলেন? আপনার উঠতি বয়সের শখটা বৃদ্ধ বয়সে পূরণ নাও হতে পারে, আর পূরণ হলেও ওই অনুভূতিটুকু থাকবে না। আমার কিন্তু এত অর্থ নেই, কিন্তু শখ আহ্লাদ কারো থেকে কম নয়। জীবনের যত শখ আশা সব যেন অর্থের কাছে হেরে যায়, তবুও স্বপ্ন বুনে যায়। কি করব বলেন? স্বপ্ন দেখতে তো আর অর্থ লাগে না। কবি বলেছিলেন,
তোমার স্বপ্ন হবে আকাশ সমান, অল্প হলেও তা পূরণ হবে, এটাই সত্যি। আমার ছেলেটা ওই কোনায় গিয়ে বসে আছে একটা মৃত গাছের উপরে। এখানে এত বড় বড় গন্ধরাজ ফুলের গাছ, কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুল ফুটে আছে। বৃষ্টি হলেই ইচ্ছা মতো ফুটবে আর সুগন্ধি ছড়াবে, তখন আরও ভালো লাগবে। আর জুন মাসে এখানে এত সুন্দর পরিবেশ হয় শুনেছি। তো আপারা যখন গিয়েছে, অত সুন্দর পরিবেশ, জুন মাসে ঘাসে পরিপূর্ণ হয়ে যায় বৃষ্টির কারণে। এখন তো চৈত্র মাসে খরা রৌদ্রের মধ্যে কিছুই গাছ পানি নাই, হচ্ছে না, যার কারণে মরা মরা মেটে মেটে লাগছে। তো এদিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে যেতে হলে আমাদেরকে আরও মাইলপথ হাঁটতে হবে। তাই আমরা চিন্তা করেছি যে বাচ্চাদের আগে উঠিয়ে দিব। দৃশ্যটা খুব মজার ছিল। আমার বড় বোন তো যাবেই না, এদিকে উঠবেই না, তিনি ঘুরে গিয়ে উঠেছে। আমি এতটুকু দেয়াল উঠতে পারবো না, তা কি করে হয়। নাফিস আমাকে টেনে তুলে ফেলেছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা সবাই স্মৃতিসৌধে উঠে গেলাম। দূর থেকে দেখতে স্মৃতিসৌধটি অনেক ছোট মনে হচ্ছিল, আর কাছে এসে দেখলে মনে হয় অনেক বড়। কোথায় এসেছি যেন, অনেক সুন্দর, অনেক বড়। যাই হোক, আজ এর ইতিহাস স্থাপত্য সম্পর্কে অনেক কিছুই জানবো। ঢাকার অদূরে সাভারের নবীনগরে প্রায় 40 একর জায়গা জুড়ে নির্মিত হয়েছে এই স্মৃতিসৌধটি। আমরা জানি স্মৃতিসৌধের স্তম্ভ হচ্ছে 7টি। এর স্থপতি হলেন সৈয়দ মাইনুল হোসেন। উচ্চতা 150 ফুট। এর অপর নাম হলো সম্মিলিত প্রয়াস। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে, এবং 1982 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ এর উদ্বোধন করেন। 7টি ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে এটি গঠন করা হয়েছে। এর 7টি স্তম্ভ কোন কোন সালে নির্মিত হয়েছিল এবার জেনে নেব। 1 নম্বর স্তম্ভটি নির্মাণ হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনে, 2 নম্বরটা 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে, 3 1956 সালের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে, এবং 4 নম্বরটি হয়েছে 1962 এর শিক্ষা আন্দোলনে। 5 নম্বরটি হয়েছে 1966 এর 6 দফা আন্দোলনের জন্য, আর 6 নম্বরটা হয়েছে 1969 সালের গণ অভ্যুত্থানে, এবং 7 নম্বরটি হয়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায়। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। ইতিহাস বলে মেজর জিয়াউর রহমান 1972 সালে এই নকশার আহ্বান করেন। এর নির্মাণ কাজ 1972 সালে জুলাই মাসে শুরু হয় এবং 88 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন গণপূর্ত অধিদপ্তর সমগ্র নির্মাণ কাজ সম্পন্ন করে। বর্তমানে সৌধটির নির্মাণ কাজ 3 পর্যায়ে মোট 13 কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়। এই স্মৃতিসৌধটির বাংলা এবং বাঙালির জন্য এর তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। এই স্তম্ভগুলোর ভেতরে এত বাতাস, তা ভাষায় কল্পনা করার মতো না। এই যেন এক বিশাল মায়াপুরী। প্রথমে যতটা গরম লেগেছে, স্তম্ভগুলোর ভিতরে পুরো উল্টো, বাতাসে ঠান্ডা হয়ে যাচ্ছি। ছেলেমেয়েরা এখানে লুকোচুরি খেলতে পারবে। এত সুন্দর জায়গা, একদিকে গেলে আরেক দিক দিয়ে ঢোকা যায়। সুন্দর, প্রত্যেকটা স্তম্ভই ঘোরা যায়, খুবই সুন্দর। এদিক দিয়ে কাটা স্তম্ভগুলো দেখেন, এক স্তম্ভ থেকে আরেক স্তম্ভের ভিতরে ঢোকা যায়, এবং প্রত্যেকটা স্তম্ভই এরকম করে কাটা। দেখেন কত সুন্দর, স্তম্ভের সাইজ অনুযায়ী কাটা স্তম্ভগুলো। এখানে সরু এবং লম্বা করে কাটা। প্রত্যেকটা স্তম্ভ এত ক্লিন, এত পরিষ্কার। গাইস, এখানে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এটা সারাক্ষণ সজ্জিত থাকে। খুবই ভালো লাগে দেখতে। দর্শনার্থীরা প্রচুর এসে ভরে গেছে, প্রচুর দর্শনার্থী এখানে আসছে। প্রথম দিকে দর্শনার্থী কম ছিল, তো এখানকার স্থানীয় যারা আছেন, এখান থেকে শুরু করে যারা পর্যটক বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, কিছুক্ষণ পরে দেখতে পারবেন পুরোটা স্মৃতিসৌধ জুড়ে মানুষ আর মানুষ। মানুষের জন্য এখানে কিছুই দেখা যাচ্ছে না, এরকম মানুষ। দেখেন সবাই যার যার মতো করে এখানে উঠছে। নিচতলাতে একটা কক্ষ আছে দেখা যাচ্ছে, তো এটা তালা দেওয়া। তো যাই হোক, এখান দিয়ে আমার ছেলে দেখেন ওদিক দিয়ে ওঠার চেষ্টা করছে। তো এর আগে ওরা ঘুরেছে, আমি ভিডিও করতে পারিনি। তারা দ্বিতীয় স্তম্ভটির উপরে উঠেছিল, দেখিনি। তা আমি একটু ট্রাই করে দেখতেছিলাম যে উপরে ওঠা যায় কিনা। আমার মাথা তো ইচ্ছা মতো ঘুরছে নিচে তাকিয়ে, তাড়াতাড়ি করে নেমে গেছি। আমি গাইস উঠতে পারবো না, আমার ছেলে অনায়াসেই উঠতে পারছে। বিশ্বাস করেন গাইস, এত মহিলারাও পর্যন্ত এখানে উঠতেছে। বুঝি না মানুষের এত সাহস কী করে হয়। এত রোদ এখানে, রোদের জন্য দাঁড়ানো যাচ্ছে না। ভিতরে যদিও অনেক বাতাস, কিন্তু অনেক রোদ।
এত সুন্দর পানি এখানে দেখেন, পানির মধ্যে অনেকেই পা ভিজাচ্ছে। তো আমার মেয়েরা ভিজাচ্ছে, আমি খুব ভয়ে ছিলাম না জানি পড়ে যায়। এই জন্য ভয়ে আমি ওদের সাথে এখানে ছিলাম, পড়ে গেলে আমাকে তো ওদেরকে ধরতে হবে অন্তত। তো যাই হোক, আমি এখানে পা ভিজিয়ে চলে আসলাম। আমরা এখানে ওই লেকের ধারে আবার চলে এসেছি, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে, প্রায় 3-4টা বেজে যাচ্ছে। এদিকে ইচ্ছা মতো পানি কিনে খেতে খেতে একদিকে যেমন ঘাম শুকিয়ে যাচ্ছে, আবার একটু ওয়াশরুমেও যেতে হবে। ওয়াশরুম খুঁজতেছি, এখানে পাচ্ছিলাম না, যেহেতু আমরা এখানে নতুন, আমি পাচ্ছিলাম না। তো ভাইয়া বলতেছিল যে মসজিদের পাশে, তো মসজিদটাই খুঁজে পাচ্ছিলাম না, আসলে গেটের কাছেই মসজিদ। তবে এখানে সুন্দর করে ইতিহাস লেখা আছে, A to Z সমস্ত ইতিহাস এখানে আছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম। সবুজ বলয়ে সজ্জিত এই স্মৃতিসৌধের প্রাঙ্গণ, এখানে রয়েছে মসজিদ ও অভ্যর্থনা কক্ষ, আছে হেলিপ্যাড। আমরা হেলিপ্যাডে যাব। খুবই সুন্দর হেলিপ্যাডের পরিবেশ। স্মৃতিসৌধের লেকটি স্মৃতিসৌধের প্রাণ, কারণ লেকটির জন্য এর সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং নিজ হাতে এখানে স্মারক বৃক্ষরোপণ করে থাকেন। পাইনাস ক্যারিবিয়া গাছটি তুরস্কের মহামান্য রাষ্ট্রপতি রোপণ করেন। চাপা, নাগেশ্বর চাপা, জ্যাকুইনা, মিলিশিয়া ইত্যাদি গাছগুলো দেখেছিলাম। পুরো জায়গা জুড়ে এখানে গাছ রয়েছে এবং প্রত্যেক গাছের সাথে একটি করে ফলক রয়েছে, তা ছোট হোক অথবা বড় হোক। আর এগুলো বলে শেষ করা যাবে না। সবাই এই গাছের ফলকগুলো দেখছে এবং ছবি তুলছে। এখানে পরিবারের সবাইকে নিয়ে অনেকেই ছবি তুলছে। এই জন্য এক মিলন মেলা। এদিকে আমাকে রেখে সবাই হেলিপ্যাডের দিকে চলে গেছে। এই যে আমার সামনে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জ্যাকুইনিয়া। এই গাছের পাতাগুলো খুবই সুন্দর। তারপর হচ্ছে অনর্জন গাছের আরেকটি ফলক। তারপর চলে যাব হেলিপ্যাডের দিকে। সবাই হেলিপ্যাড দেখা শেষ, আমি মাত্র হেলিপ্যাডের দিকে যাচ্ছি। আমাকে রেখেই সবাই চলে আসছে, আর আমি তাসপিয়াকে নিয়ে আবার এখানে কিছুক্ষণ ঘুরবো, পরিবেশটা দেখব। আর এখানে আমরা যখন ছিলাম তখন এখানে একটা নবদম্পতি এসেছে, তারা এখানে ফটোশ্যুট করছিল। খুবই সুন্দর লাগছিল, যে ওয়েডিং ছবি তুলছে তারা, খুব ভালো লাগছিল। তো আমরা এখানে হেলিপ্যাডের দিকে দাঁড়িয়ে দেখছিলাম সূর্যটা একদম স্মৃতিসৌধের উপরে। হেলিপ্যাডের চারপাশটা দেখুন, কত ক্লিন, কত সুন্দর ভিউটা, জাস্ট দেখেন, নাইস অ্যান্ড বিউটিফুল সিনারি। এক প্রান্ত অনেক উঁচু এবং লেকের পাশ দিয়ে নিচু হয়ে রাস্তা গেছে, সব মিলিয়ে চমৎকার পরিবেশ। আপনারা যারা এই স্মৃতিসৌধে আসেননি তারা অবশ্যই একবার হলেও স্মৃতিসৌধে আসবেন। আমার তো মনে হচ্ছে যেন বারবার এখানে আসি। অনেক বাতাস। আমরা এখন হেলিপ্যাডের সামনে আছি। আজ এই স্মৃতিসৌধের আনন্দ ভ্রমণ স্মৃতি হয়ে থাকবে আজীবন। আমাদের এক্সিটের সময় হয়ে গেছে, ব্যস্তময় রাস্তায় ঈদের ছুটির শেষে মানুষের অনেক ভিড় হবে, তাই আমরা আজকে এক্সিট নিয়ে নেব, সবাই বাইরে চলে যাব। অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আমার মেয়েটা আমার সাথে আসতেই চায় না, আমার বোনদেরকে পেলে আর আমার সাথে আসে না। যাই হোক, খুবই ভালো কথা। ওরা দেখেন আমাকে রেখেই বাদাম খাওয়া শুরু করেছে। দেখেন স্মৃতিসৌধে ঢুকতেই এই লাল ফুলগুলো রেড লেটার ডের কথা মনে করিয়ে দেয়। গেটের সাথে অভ্যর্থনা হাউসটি এবং খুব সুন্দর একটি মসজিদ আছে। এত দূর থেকে স্মৃতিসৌধটা কত ছোট দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ স্মৃতিসৌধ, তোমার সাথে এখন আর দেখা হবে না, চলে যাচ্ছি। মসজিদের পাশে এত ঠান্ডা লাগছিল, এই তো মসজিদটা, মসজিদের পাশেই আরেকটা হচ্ছে পাবলিক টয়লেট। তো এখান থেকে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি ওয়াশরুম থেকে। তো আমরা এখনই বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলে যাই, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।